সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো মডার্ন হিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো এসএসসিতে পড়েছে, মানে সিজিএল, সিপিও, এমটিএস, সিএইচএসএল। তো সেগুলো আমি তোমাদের আজ করাবো। আশা করছি তোমরা খুব ভালোভাবেই করবে। সো ওয়েট, এই কোশ্চেনটা সরি ভুল করে দাগ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, তো চলো তাই দেখা যাক এটা। দ্য সাইমন কমিশন ওয়াজ বয়কটেড বাই ইন্ডিয়ানস প্রিমিয়ারলি বিকজ সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল ভারতীয়দের দ্বারা প্রথম দিকে। কেন ভারতীয়রা সাইমন কমিশনকে প্রথম দিকে বয়কট করেছিল? ইট রেকমেন্ডেড আ স্ট্রং সেন্টার, দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ান মেম্বার ইন দ্য কমিশন, ইট ওয়াজ লেড বাই স্যার জন সাইমন, ইট সাপোর্টেড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। এটার অ্যান্সার হবে অপশান বি। অপশান বি, যে অপশান বি হবে এটার অ্যান্সার, এ কিন্তু না। ওয়েট, অপশান বি হবে, যে দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ান মেম্বার ইন দ্য কমিশন। এই কমিশনের মধ্যে কোনো ভারতীয় মেম্বার ছিল না। এই কমিশনের মধ্যে 7 জন ব্রিটিশ ছিলেন। তাদেরকে ব্রিটিশ থেকে আমাদের ভারতে পাঠানো হয়েছিল, যে আমাদের ভারতীয়দের কী সমস্যা সেগুলো জানতে এবং সেগুলোকে ঠিক করতে। কিন্তু তারা সেগুলো আসলে কোনো কিছুই করছিল না, সেই জন্য ভারতীয়রা এটার বিরুদ্ধে বয়কট করেছিল। চলো সেকেন্ড কোশ্চেনে আসা যাক। সরি, এটা না কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন এটা। এটা করো। সরি, এই সেকেন্ড কোশ্চেনটা করো। চলো, মহাত্মা গান্ধী's first সত্যাগ্রহ in India was launched at which place? মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ ভারতের কোথায় লঞ্চ হয়েছিল? এটা অপশান হবে অপশান সি, চম্পারণ সত্যাগ্রহ। কি হবে? অপশান সি, চম্পারণ সত্যাগ্রহ। এটা কোথায় হয়েছিল? বিহারে। কবে হয়েছিল? 1917-এ। তারপরে এটা কেন হয়েছিল? 3 কাঠিয়া সিস্টেমের জন্য, যে কোনো কৃষকের 20 ভাগের জমির মধ্যে তাকে 3 ভাগ অবশ্যই নীল চাষ করতে হবে। কিন্তু এটা কৃষকরা চায়নি, তারা চেয়েছিল তাদের খাদ্যশস্য উৎপাদন করতে। কিন্তু ব্রিটিশদের কথা ছিল যে 3 ভাগ অবশ্যই নীল চাষ করতে হবে। তো এর জন্যই এটা হয়েছিল, সত্যাগ্রহটা হয়েছিল, বা এর জন্য বিদ্রোহ হয়েছিল। তারপরে সেখানে গান্ধীজি আসে, গান্ধীজিকে ডাকে হচ্ছে রাজকুমার শুক্লা। গান্ধীজি এসে সমস্ত সমস্যার সমাধান করে। তারপরে গিয়ে 3 কাঠিয়া সিস্টেমকে অ্যাবলিশ করা হয়, রোধ করে দেওয়া হয়। তারপরে এটা আছে আহমেদাবাদেও একটা স্ট্রাইক হয়েছিল, হাঙ্গার স্ট্রাইক, যেটাকেও গান্ধীজি লিড করেছিল। এটা কেন হয়েছিল? এটা হয়েছিল শ্রমিকদের মাইনে বাড়ানোর জন্য। চলো তারপরের কোশ্চেনটা দেখা যাক। ইন হুইচ সেশন ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার পূর্ণ স্বরাজ? করো এটা। চলো করা যাক। ইন হুইচ সেশন ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার পূর্ণ স্বরাজ? অর্থাৎ পূর্ণ স্বরাজ মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অ্যাজ ইটস আলটিমেট গোল। এটার অ্যান্সার হবে অপশান সি। এটার অপশান হবে আনসার সি। 1929 লাহোর সেশন। এটাকে লিড কে করেছিল? জওহরলাল নেহেরু। আর জওহরলাল নেহেরুই
এই সেশনে পূর্ণ স্বরাজের দাবি করে, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতার দাবি করে। এর আগে জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু ব্রিটিশদের কাছে ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি করেছিল। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে স্টেটস মানে হচ্ছে যে সব কিছুকে চালাবে আমাদের ভারতীয়রা। ধরো কোনো একটা ভারতের যা সমস্ত মন্ত্রী বলো, সব কিছু চালাবে ভারতীয়রা, কিন্তু সেটা কার নামে হবে? সেটা ব্রিটিশদের নামে হবে। তো সেটা দাবি করেছিল। ব্রিটিশরা বলেছিল হ্যাঁ আমরা দেব, কিন্তু কখন দেবে সেটা বলেনি। সেই জন্য তারা ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে রিমুভ করে তারপরে এগিয়ে গিয়ে জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি করে 1929 সালে লাহোর সেশনে প্রথম। চলো তারপরের কোশ্চেনটা করা যাক। 4 নাম্বার। এটাও ভীষণ সহজ, আশা করছি তোমরা পারবে। এটা এসএসসি সিজিএল এ পড়েছে এই কোশ্চেনটা, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সমস্ত পরীক্ষায় পড়বে। তোমরা মনে করছো না যে WBCS এ পড়বে না, সেটাও না, WBCS এও পড়বে। চলো দেখা যাক। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি ইন 1939? এটার অ্যান্সার হবে অপশান এ, সুভাষচন্দ্র বোস। অর্থাৎ সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক 1939-এ শুরু করে। এর আগে সুভাষচন্দ্র বোস ত্রিপুরা সেশনে প্রেসিডেন্টের জন্য দাঁড়ায়। সুভাষচন্দ্র বোস জিতে যায়। সুভাষচন্দ্র বোস যখন ত্রিপুরা সেশনে দাঁড়ায়, সুভাষচন্দ্র বোস জিতে যায়। আর সুভাষচন্দ্র বোসের বিপরীতে মহাত্মা গান্ধী তার হয়ে আরেকজনকে সুভাষচন্দ্র বোসের বিপরীতে দাঁড় করায়। তিনি হলেন পট্টভি সীতারামাইয়া। তা পট্টভি সীতারামাইয়া হেরে যায় এবং সুভাষচন্দ্র বোস জিতে যায়। তো মহাত্মা গান্ধী এটাতে একটু অপমানিত বোধ হয়। তারপর সুভাষচন্দ্র বোস আইএনসি থেকে বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ওই ত্রিপুরা সেশনে রিজাইন দিয়ে দেয়। তারপরে সুভাষচন্দ্র বোস গিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করে। চলো তারপরের কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো। আশা করছি হয়ে গিয়েছে। চলো। হু ফাউন্ডেড দ্য আত্মীয় সভা ইন 1814 হুইচ লেটার গ্রিভ ইন্টু দ্য ব্রাহ্ম সমাজ? এটার অ্যান্সার হবে অপশন সি, রাজা রামমোহন রায়। অপশন সি হবে রাজা রামমোহন রায়। কেশবচন্দ্র হবে না, সরি না, এই যে এটার অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। ওকে, তো রাজা রামমোহন রায়ের রাজা টাইটেলটা কে দিয়েছিল? এটা দিয়েছিল সম্রাট দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায় কি অ্যাবলিশ করেছিল, অর্থাৎ কি রোধ করেছিল? সতীদাহ প্রথা। আর রাজা রামমোহন রায় মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন। এবং রাজা রামমোহন রায় মোনোথিজম ছিলেন, অর্থাৎ এক ঈশ্বরবাদী ছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনি কি করেছিলেন? ইনি বিধবা বিবাহ চালু করেছিলেন আর মহিলাদের শিক্ষার জন্য অনেক কার্য করেছেন তিনি। চলো তারপরের কোশ্চেনটা দেখা যাক। চলো, আশা করছি হয়ে গিয়েছে। The Pune Pact 1932 was an agreement signed between Mahatma Gandhi and whom? Pune Pact একটা এগ্রিমেন্ট 1932 খ্রিস্টাব্দে। এটা মহাত্মা গান্ধী আর কার মধ্যে সাইন হয়? ডক্টর বি আর আম্বেদকর। অ্যান্সার হবে অপশন সি, ডক্টর বি আর আম্বেদকর। ওকে, তো পুনা প্যাক্টটা আসলে কী জন্য হয়েছিল বা কিসের জন্য হয়েছিল সেটা আমি বলছি। ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন, ধরো হিন্দু সমাজে
চারটে আছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো বি.আর. আম্বেদকর চেয়েছিলেন যে সমাজে যে সমস্তদেরকে মানে ছোট করে দেখা হয়, অর্থাৎ যারা ব্রাহ্মণ তারা তো শূদ্রদেরকে তো ছোট করে দেখে, তো তাদের জন্য সেপারেট ইলেকটোরেট তৈরি করা হোক, মানে একটা পুরো একটা জায়গা আছে তার মধ্যে তাদের আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হোক। কিন্তু গান্ধীজি যে যারা যেমন বা যারা যে জাতির তাদের জন্য আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হোক, কিন্তু গান্ধীজি সেটা চায়নি। গান্ধীজি চেয়েছিলেন এরকম করলে মানুষের মধ্যে আরও মানুষের বিভেদ তৈরি হবে, তিনি এটার একদম অমতে ছিলেন। তো গান্ধীজি তো অমতে ছিলেন, গান্ধীজি রাজি ছিল না এটার জন্য। তা পরে গিয়ে এই জিনিসটাকে বাদ দিয়ে তাহলে কি করা হয়, যারা সমাজে পিছিয়ে থাকা মানুষ বা পিছনে পড়া মানুষ তাদের জন্য রিজার্ভ যে সিট হয় সেই সিটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। আর এটাই হচ্ছে পুনা প্যাক্ট 1932। এটা মহাত্মা গান্ধী, এবার যখন রিজার্ভ সিটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তারপর মহাত্মা গান্ধীকে এই বিষয়ে অনেক বলে কয়ে অনেক রাজি করানো হলো, মহাত্মা গান্ধী এই বিষয়ে মেনে গেল যে রিজার্ভ সিটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তারপরে ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে মহাত্মা গান্ধীর পুনা প্যাক্ট সাইন হয় 1932 খ্রিস্টাব্দে। চলো তারপরে কোশ্চেন, এটা দেখো। চলো, আশা করছি এটা হয়ে গিয়েছে। ইন হুইচ ইয়ার ডিড দ্য পার্টিশন অফ বেঙ্গল টেক প্লেস অ্যান্ড হোয়েন ওয়াজ ইট ফাইনালি অ্যানুয়ালড? এটা অ্যান্সার হবে অপশন এ, 1905 খ্রিস্টাব্দে পার্টিশন হয় এবং 1911 খ্রিস্টাব্দে এটা মানে অ্যানুয়ালড মানে ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয় কখন, যখন কিং জর্জ ফাইভ আর লর্ড হার্ডিঞ্জ, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ যখন দিল্লি দরবারে বড় করে অনুষ্ঠান অর্গানাইজ করে কার জন্য, কিং জর্জ ফাইভের জন্য। তারপরে কিং জর্জ ফাইভ এসে এটাকে অ্যাবলিশ করে দেয় বা বেঙ্গল পার্টিশনকে ক্যান্সেল করে দেয়। আর বেঙ্গল পার্টিশনের আগে সবাই একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে সবাই সবাইকে রাখি বেঁধেছিল বেঙ্গল পার্টিশন হওয়ার আগে। আর পার্টিশন হয় 1905-এ। কার জন্য পার্টিশন হয়, এটা লর্ড কার্জনের জন্য। আর লর্ড কার্জন এটাকে খুব ভেবে চিনতে, ব্রিটিশরা খুব ভেবে চিনতেই এটাকে করেছিল, যে বেঙ্গল ছিল একটা নার্ভ সেন্টার। মানে হচ্ছে বেঙ্গল থেকেই সমস্ত, দেখবে বেশিরভাগ বিদ্রোহীরাই সবাই বেঙ্গল থেকে, বিদ্রোহীরা, তা বেশিরভাগ বিদ্রোহীরা যাতে আরও জন্ম না নিতে পারে সেই জন্য তারা বেঙ্গলকে পার্টিশন করেছিল। একদিকে হিন্দু মেজরিটি ছিল আর একদিকে মুসলিম মেজরিটি ছিল। তারা চেয়েছিল হিন্দু আর মুসলিমদের মধ্যে বিবাদ তৈরি করতে এবং তারা তাদের মধ্যেই ব্যস্ত থাকুক এবং তাদের বিরুদ্ধে না যাক। আর এই জন্যই এবার তাদেরকে যখন প্রশ্ন করা হয় এই বিষয়ে, তারা তখন বলে যে বেঙ্গল অনেকটা বড়, যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ তাদের চালাতে মানে সব কিছুকে নিয়ে চালাতে সমস্যা হচ্ছে, কিন্তু এটা ছিল তাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান। চলো তারপরেরটা, এটা করো। চলো এটা করা যাক। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড টু দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স? এটার অ্যান্সার হবে অপশন বি, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, যিনি কিনা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 3বার প্রেসিডেন্ট হয়। একটা 3বার প্রেসিডেন্ট হয়। একবার একবার হচ্ছে 1886 ক্যালকাটা সেশনে, আর একবার হয় 1893 লাহোর সেশনে, আরটা হয় 1906 খ্রিস্টাব্দে ক্যালকাটা সেশনে। দাদাভাই নৌরোজি তিনিই ছিলেন প্রথম, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। আর তিনিই ছিলেন প্রথম যিনি কিনা ভারতের ন্যাশনাল ইনকাম পরিমাপ করে। এখানে হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে, যিনি কিনা গান্ধীজি জিন্নাত দুজনেরই পলিটিক্যাল গুরু ছিল, অর্থাৎ দুজনকেই পলিটিক্যাল মতামত দিত।
চলো তারপরে কোশ্চেনটা, এটা করো। চলো এটা করা যাক। হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল? ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল অর্থাৎ ভারতীয়দের মানে ভারতীয় যুদ্ধের সময় বা ভারতীয় বিদ্রোহের সময় কে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা দিয়েছিল? এটার অ্যান্সার হবে অপশন এ, ভগৎ সিং। কিন্তু হ্যাঁ, কিন্তু এই স্লোগানটা আসলে অরিজিনালি দেওয়া হয়েছিল কার দ্বারা? হজরত মোহানির দ্বারা। হজরত মোহানির দ্বারা এই মানে এটা দেওয়া হয়েছিল তার উর্দু পোয়েটে 1921 খ্রিস্টাব্দে। এই যে স্লোগানটা অর্থাৎ ইনকলাব জিন্দাবাদ, এটা হজরত মোহানির দ্বারা দেওয়া হয়েছিল 1921 খ্রিস্টাব্দে তার উর্দু পোয়েটে। কিন্তু এটাকে ফেমাস করেছিল কে? ভগৎ সিং ফেমাস করেছিল। ইট ওয়াজ পপুলারাইজড বিকাম household phrase across India due to Bhagat Singh and Botukeshwar Datta when they shouted it after throwing bombs in the Central Legislative Assembly in 1929. অর্থাৎ 1929 সালে তারা যখন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ফেলেছিল কে? ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত, তখনই তারা এই ইনকলাব জিন্দাবাদ কথাটি বলেছিলেন। আর এই ইনকলাব জিন্দাবাদ কথাটি ফেমাস করেছিলেন আসলেই ভগৎ সিং। আর বটুকেশ্বর তারা কেন ওই সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বম ফেলেছিল? যাতে ইংরেজদের এই মানে ইংরেজদের কাছে তাদের কথা পৌঁছাতে পারে যে ভারতীয়দের আসলে কি কি সমস্যা, সেই জন্য তারা বোম ফেলেছিল। চলো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা করো। চলো করা যাক। হু ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার হোয়েন ইন্ডিয়া অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স? এটা এসএসসি সিপিওতে পড়েছে, দেখতে পাচ্ছ। তো যখন ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল বা স্বাধীনতা অর্জন করেছিল, তখন ব্রিটিশের প্রাইম মিনিস্টার কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি। অপশন বি হবে অ্যান্সার। ক্লিমেন্ট অ্যাটলি যখন ব্রিটিশের মানে প্রাইম মিনিস্টার হয়, তখন বলে দেয় যে ভারতকে এবার মুক্ত করে দাও। আর কত ভারতের কাছ থেকে নিয়ে আসবে, যা নিয়ে আসার তো হয়েই গিয়েছে, এবার মুক্ত করে দাও। তো তখন ছিল ক্লিমেন্ট অ্যাটলি। চলো তারপরের কোশ্চেনটা। চলো করে রাখ। হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য আর্য সমাজ? কে আর্য সমাজ মানে ফাউন্ড করেছিল, গঠিত করেছিল? কে আর্য সমাজ গঠিত করেছিল ইন 1875, 1875 খ্রিস্টাব্দে? এটার অ্যান্সার হবে অপশন বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন বম্বেতে, এবং তার ফেমাস স্লোগান ছিল ব্যাক টু ভেদাস, অর্থাৎ বেদে ফিরে যাও। এবং তিনি সত্যার্থ প্রকাশিত করেছিলেন।